সমস্ত শাস্ত্রের মধ্যে একটা শাস্ত্র আমরা আজ থেকে ৭,৫০০ বছর পূর্বে আমরা আবিষ্কার করেছি। এই শাস্ত্রটা হচ্ছে জ্যোতিষ শাস্ত্র। তো জ্যোতিষ শাস্ত্র বেদের একটা অংশ, বেদের থেকে একটা অংশ এসছে এই জ্যোতিষ শাস্ত্র। আগে নালন্দা বিশ্ববিদ্যালয়ে পড়ানো হতো জ্যোতিষ শাস্ত্র। যেমন চাণক্য চন্দ্রগুপ্তকে কিভাবে খুঁজে পেয়েছিলেন। চাণক্য দেখলেন যে একটা নদীর পাড়ে কতগুলো বাচ্চা রাজা খেলছে, কতগুলো বাচ্চা বসে রাজা খেলছে, মাঝখানে একটি ছেলে সে এত সুন্দর রাজার অভিনয় করছে। তখন চাণক্যের মনে হলো যে এই ছেলেটির মধ্যে রাজকীয় সব যোগ্যতা বিদ্যমান। আজকে আমরা মহানায়ক উত্তম কুমারের জন্ম শতবর্ষ, আমরা মহানায়ক উত্তম কুমারকে যদি জানি তার জীবনী, তিনি তার বাড়িতে থিয়েটারের একটা চল ছিল, অভিনয়ের একটা চল ছিল, তিনি লুকিয়ে অভিনয় করতেন। এই যে তার নেশা, অভিনয় করার নেশা, আগামী দিন তাকে জেদে ফ্লপ হতে তিনি মহানায়কে পরিণত, ফ্লপ মাস্টার থেকে মহানায়কে পরিণত করেছেন। আমরা অমিতাভ বচ্চনের ক্ষেত্রে দেখতে পাই, আমরা সাউথের যে ইসেকে দেখতে পাই। হ্যাঁ, অভিনয় যখন তিনি করেন, অভিনয় দেখতে একদম বয়স হয়ে গেছে, কিন্তু যখন তিনি মেকআপ করে অভিনয় করেন তখন ইয়াং ছেলের মনে হয়। এটাই তো অভিনেতার একটা বড় গুণ। তিনি যে চরিত্রে তিনি অভিনয় করছেন, সেই চরিত্রটাকে যদি একদম সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারেন। আমি আজকে কি জ্যোতিষীর অভিনয় করছি, আমি তো ভগবান নই, আমি জ্যোতিষী যিনি আমার কাছে আসছেন। এই যে আমরা যখন কৃষ্ণ লীলা দেখি, আমরা যখন কৃষ্ণ লীলা, গৌর নিতাই লীলা হয়, দেখবেন কিছু বয়স্ক মানুষ হ্যাঁ কৃষ্ণের পায়ে গিয়ে পড়েন, তিনি জানেন কিন্তু ইনি কৃষ্ণ নন, কিন্তু তার অভিনয়ে এত ভালো লাগে মানুষের। হ্যাঁ, এমন অ্যাক্টিং করে এত বাস্তবের সাথে অভিনয় করেছিলেন। তো মানুষের জীবনটাই তাই। আপনি যদি খুব ভালো অভিনেতা হন, আপনি স্ত্রীর কাছে ভালো, আপনি খুব ভালো অভিনেতা হলে আপনি সন্তানের কাছে ভালো, আপনি খুব ভালো অভিনেতা হলে আপনি আপনার বৌমার কাছে ভালো, আপনি অভিনয় কম জানলে তাহলে আপনি কারোর কাছেই ভালো না। একটা ক্যারেক্টার, হ্যাঁ, একটা ক্যারেক্টার। এই অভিনয়টা কে করতে পারে? এই যে কথার জন্য, একটা কথার জন্য দেখুন না, মানে একটা কথার জন্য মানুষের ফাঁসি হয়, আবার একটা কথার জন্য মানুষ কিন্তু ফাঁসি থেকে বেঁচে যায়। একদম দেখুন কদিন এই যে আমরা মাঝখানে দেখলাম এক ভদ্রলোক নেতাজি সম্পর্কে বললেন, তাকে ভারত বঙ্গভূষণ কেড়ে নেওয়া হলো। তিনি সাধারণ কথা তিনি না বলতে পারতেন। হ্যাঁ, তিনি কিন্তু জন্মাননি, নেতাজি যখন ছিলেন তিনি জন্মাননি। তিনি একটা বই, কত বই বেরোয়, সেই বই থেকে একটা উদ্ধৃত করে একটা জায়গা তিনি বলছেন। কিন্তু আমরা বিষয়বস্তুটা না বুঝে যদি কোনো বক্তব্য বলি, সেই বক্তব্য মানুষের হৃদয়ে, যে একজন সম্মানীয় ব্যক্তি তার হৃদয়ে লাগতেই পারে। তো সেই জায়গা থেকে আমাদের জ্যোতিষ শাস্ত্র এমন একটা শাস্ত্র, এই শাস্ত্র, এই যে আমরা গ্রহ নক্ষত্রগুলো আমরা পাই, এগুলো কিসের দ্বারা পাই? আমরা প্রারব্ধ। দেখবেন একটা ছোট্ট বাচ্চা, সেই বাচ্চাটি জন্মাবার পর থেকে কৃষ্ণ নাম নিচ্ছে, এত শান্ত, বসে ধ্যান করছে, পড়াশোনা করছে, মাকে বলতে হচ্ছে না তুমি পর 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 বলতে হচ্ছে না। সে সকালবেলা থেকে উঠে বই নিয়ে বসছে, পুজো করছে, মায়ের সাথে কাজ করছে, স্কুলে যাচ্ছে, সেই বাচ্চাটাকে বলতে হচ্ছে না, এবং ভালো রেজাল্ট করছে টিউশন ছাড়া। স্কুলের পড়াশোনার দ্বারা সে কিন্তু ভালো রেজাল্ট করছে। তার মানে ধরে নিতে হবে সেই বাচ্চাটি পূর্বজন্মে পণ্ডিত ছিল। এটা তার প্রথম জন্ম নয়। একটি বাচ্চা খালি গাছে উঠে যাচ্ছে, লাফাচ্ছে, এই করছে, মারামারি করছে, তার মানে বুঝতে হবে সে কয়েকটা জন্ম আগে পশু থেকে মাত্র 2-3টে জন্ম গ্রহণ করে মানুষ্য জন্ম নিয়েছে। আমরা 33 কোটি জনি আমরা কিন্তু অতিক্রম করি। হ্যাঁ, অতিক্রম করে আজকে আমরা কিন্তু মানুষ্য জন্ম নিই। এই যে গ্রহগত অবস্থান যেগুলো রয়েছে, এগুলো আমরা শুধু পাই না। কখন আমরা মাতৃগর্ভে প্রবেশ করব, হ্যাঁ, কোন আত্মা প্রবেশ করবে, এগুলো সম্পূর্ণ কিন্তু নির্ভর করে পূর্বজন্মের প্রারব্ধের উপর।
জ্যোতিষশাস্ত্রে আমরা জ্যোতিষশাস্ত্রের দ্বারা যারা মুনি ঋষি তারা এক একজন বিজ্ঞানী ছিলেন। আপনি বলুন না, এই যে এক একটা রাশি, আমাদের যে 12টা রাশি আছে, মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, এই যে রাশির যে ক্যারেক্টার, আপনি দেখুন মীন রাশির ক্যারেক্টারের সাথে মেষ রাশির ক্যারেক্টার মিলবে না, আবার মেষ রাশির ক্যারেক্টারের সাথে মকর রাশির ক্যারেক্টার মিলবে না, মকর রাশির ক্যারেক্টারের সাথে তুলা রাশির ক্যারেক্টার মিলবে না। এই রাশিগুলো এক একটা সিম্বল। এইগুলো কি করে হয়? নক্ষত্র, এই যে আমাদের নক্ষত্র আছে 28টা, হ্যাঁ, একটা নক্ষত্রকে ধরা হয় না, তো সেই 28টা নক্ষত্রের মধ্যে আমরা দেখুন না, এক একটা নক্ষত্রের জাতক জাতিকা যে পজিশনগুলো আপনি দেখুন। আমরা মানুষের যেমন শরীর, আপনারও চোখ আছে, আমারও চোখ আছে, আপনারও নাক আছে, আমারও নাক আছে, আমার চোখের সাথে হয়তো আরেকজনের চোখ মিলবে, কিন্তু আমার নাকের সাথে হয়তো সেই লোকটার নাক মিলবে না, তাই আমি আলাদা। তেমনি মানে আমাদের হরোস্কোপটাও ঠিক তাই, রাশি মিলতে পারে, লগ্ন মিলবে না, লগ্ন মিলতে পারে, নক্ষত্র মিলবে না, নক্ষত্র মিলতে পারে, দশা মিলবে না, কারণ ডেট অফ বার্থ, টাইম এবং বার্থ প্লেস। বার্থ প্লেসটা কেন নেওয়া হয়? সেখানকার লোকাল মেন টাইম। আমরা যে ভারতবর্ষ এত বড় আমাদের একটা উপমহাদেশ, এই ভারতবর্ষের যখন আপনার সূর্য ওঠে ওয়েস্ট বেঙ্গলে, বোম্বেতে তখন সূর্য ওঠে না। একদম তাই। তাই জন্য কি করলো ভারত সরকার? IST, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, এলাহাবাদ থেকে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম ধরা হলো। এলাহাবাদের টাইমটা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম। এবার আমাদের লোকাল মেইন টাইম কাকে বলে? এখানে যখন একটা 90 ডিগ্রি একটা অ্যাঙ্গেলে একটা যদি আমি একটা লাঠি পুঁতে রাখি, যদি সেই ছায়াটা সম্পূর্ণ না দেখা যায়, তাইলে আমরা মনে করব সেই জায়গাটা তখন 12টা বাজে। তাহলে সেটাই হচ্ছে সেখানকার মেন লোকাল টাইম। এবার লোকাল মেন টাইমের সঙ্গে IST যখন আমরা মাইনাস করছি, তখন আমরা কিন্তু আমাদের মেন টাইমটা আমরা পেয়ে যাচ্ছি বার্থ প্লেসের টাইমটা। এই বার্থ প্লেসের টাইমে ওই জায়গায় কত ডিগ্রিতে গ্রহ নক্ষত্রগুলো রয়েছে, সেইগুলো থেকে বিচার করে আমরা কিন্তু সেই সময় আকাশের সৌরমণ্ডলীতে যে গ্রহের অবস্থান ছিল, সেইভাবে কিন্তু আমরা ক্যালকুলেশন। এই পুরোটাই হচ্ছে জ্যোতিষশাস্ত্র। জ্যোতিষশাস্ত্র একদম। আমরা আলোচনাটার সাথে আজকে বলছিলাম না যে অনেকগুলো দিক নিয়ে আলোচনা করব।